আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে আসছি তোমাদেরকে অর্থায়ন থেকে আরও কিছু বলার জন্য, তোমাদেরকে শেখানোর জন্য। তো গত ক্লাসে আমি তোমাদের অর্থায়ন থেকে অর্থায়ন কি, তারপরে অর্থায়নের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছিল সরকারি বেসরকারি যে অর্থায়নগুলো ছিল, যে মাধ্যমে অর্থ সংস্থান করা হতো, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি তোমাদের গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে অর্থায়ন থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পড়তে হবে। সো তাই আমি অর্থায়ন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকে আমি তোমাদের পড়াবো যে সময়ের পরিপ্রেক্ষিতে অর্থায়নের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের সময়ের পরিপ্রেক্ষিতে যে অর্থায়নের শ্রেণী বিভাগগুলো, সেগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিব শ্রেণী বিভাগগুলো কি কি, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অর্থায়নটা হচ্ছে তোমার অর্থের প্রয়োজনে যে অর্থ সংস্থান করা হয় তাই হচ্ছে অর্থায়ন। সেই অর্থটা বিভিন্ন তহবিল থেকে সংস্থান করা হয় বা বিভিন্ন তহবিল থেকে সেটাকে সংগ্রহ করা হয়। তো সময়ের পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সের যে শ্রেণী বিভাগগুলো, সেগুলো আমি প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে একের পর এক ধাপ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমে দেখো, সময়ের পরিপ্রেক্ষিতে অর্থায়নের শ্রেণী বিভাগ। প্রথমটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। সময়ের পরিপ্রেক্ষিতে অর্থায়ন তিন ভাগে পাওয়া যায়, মানে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যে অর্থ সংস্থান করি সেটা তিনভাবে আমরা পাই। প্রথমটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো প্রথমে আমি আলোচনা করব স্বল্পমেয়াদে যে অর্থ সংস্থান করা হয়, স্বল্পকালে যে অর্থের প্রয়োজন হয়, যে আর্থিক সংকটে পড়ে, সেগুলোর যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আলোচনা করব। দেখো, স্বল্পমেয়াদে অর্থ সংস্থান যে পাওয়া যায় সেটা দুভাবে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এবার দেখো, প্রাতিষ্ঠানিকের কিছু শ্রেণী বিভাগ আছে। প্রথমটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র ঋণদান সংস্থা, কৃষি ব্যাংক, জনগণের জমা, এনজিও। তারপর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে বাহ্যিক, আত্মীয় স্বজন, মহাজন, মালিক। এবার অপ্রাতিষ্ঠানিকভাবে যে অর্থ সংস্থান করা হয় সেটা দুভাবে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। এবার দেখো, বাহ্যিকে হচ্ছে আত্মীয় স্বজন, মহাজন, মালিক, আর অভ্যন্তরীণে হচ্ছে প্রদেয় হিসাব, বকেয়া হিসাব, ব্যবসায় ঋণ, বাণিজ্যিক পত্র, সংরক্ষিত আয়, বাট্টাকরণ বা জমাকৃত মজুত অর্থ। যাই হোক, এবার দেখো, আমি তোমাদের শ্রেণী বিভাগগুলো দেখিয়ে দিলাম। এবার আমি এই শ্রেণী বিভাগগুলো নিয়ে ধাপে ধাপে তোমাদের সামনে আলোচনা করব। সময়ের পরিপ্রেক্ষিতে যে অর্থায়ন করা হয় সেটা প্রথমটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী। তো স্বল্পমেয়াদী নিয়ে আমি প্রথমে আলোচনা করব। স্বল্পমেয়াদটা কি আগে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে নিচ্ছি। স্বল্পমেয়াদী অর্থ সংস্থান হচ্ছে স্বল্পকালে প্রতিষ্ঠানগুলো যে আর্থিক সংকটে পড়ে, তখন যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংস্থান করা হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান বা স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থা। এবার দেখো, স্বল্পমেয়াদী একটা নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করে। স্বল্পমেয়াদটাই হচ্ছে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়। এবার দেখো, স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থা সেটা হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম, এর বেশি হতে পারবে না। স্বল্পমেয়াদী, আবার বলছি, 1 বছর বা তার চেয়ে কম,
এই সময়ের মধ্যে যে অর্থ সংস্থান করা হয় বা অর্থ সংগ্রহ করা হয় বিভিন্ন উৎস থেকে, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থা। স্বল্পমেয়াদে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা স্বাভাবিকভাবে যখন আর্থিক সংকটে পড়ে তখন তারা 1 বছরের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংস্থান করে থাকে। এর চেয়ে সময় বেশি বাড়ানো যাবে না। আমি আবার বলছি, স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থা হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম। তো স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থার মধ্যে 2টি উৎস, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তোমাদেরকে বাণিজ্যিক ব্যাংক যে অর্থ সংস্থান করে থাকে, বাণিজ্যিক ব্যাংক থেকে যে অর্থ সংগ্রহ করা হয়, তার আগে তোমাদের বুঝতে হবে বাণিজ্যিক ব্যাংক কি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমানত হিসাবে, আবার জনগণকে সুদের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই যে বাণিজ্যিক ব্যাংক যখন স্বল্পকালে কোনো প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে তখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে স্বল্প সময়ের জন্য। সেখানে বেশি সুদের হার প্রদান করতে হয় না। সেটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থার মধ্যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎস। তোমাদের যদি এমসিকিউ আসে যে স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোনটি, সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জনগণের কাছ থেকে অর্থ নিবে, আবার জনগণকে কম সুদের হারে অর্থ প্রদান করবে। এটা হচ্ছে কম সুদের হারে সে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংস্থান করে থাকে। এবার দেখো ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা, এটা প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পড়ছে। ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা, এই যে স্বল্পমেয়াদে প্রাতিষ্ঠানিক উৎস ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা, সেখান থেকে অর্থ সংস্থান করে থাকে। কিন্তু ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাগুলো থেকে যখন ঋণ নেওয়া হয় তখন চড়া সুদের হারে ঋণ নিতে হয়। তারা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণদানকারী, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো চড়া সুদের হারে ঋণ দিয়ে থাকে। এদের সুদের হারটা কি? চড়া সুদের হারে এটা ঋণ দেয়। কিন্তু বাণিজ্যিক ব্যাংক কিন্তু অল্প সুদের হারে ঋণ দেয়, কিন্তু আর ঋণদানকারী সংস্থা চড়া সুদের হারে ঋণ প্রদান করে থাকে বা অর্থ সংস্থান করে থাকে। এই সমস্ত তহবিল থেকে যখন কোনো প্রতিষ্ঠান অর্থ সংস্থান করে তখন তার বিনিময়ে তাদেরকে চড়া সুদের হার দিতে হয়। এবার দেখো পরেরটা হচ্ছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক কৃষকদেরকে স্বল্প সময়ের জন্য ঋণ দিয়ে থাকে। মানে কৃষি ব্যাংক থেকে কৃষকরা স্বল্প সময়ের জন্য অর্থ সংস্থান করতে পারে। কৃষি ব্যাংক যখন কৃষকদেরকে স্বল্প সুদের হারে ঋণ দেয় তখন তারা কি সুদের হারটা কম রাখে। সুদের হার কমের বিনিময়ে এরা ঋণ দিয়ে থাকে বা এই সমস্ত কৃষি ব্যাংক থেকে কৃষকরা অর্থ সংস্থান করে থাকে স্বল্প সময়ের জন্য। আমি কিন্তু স্বল্পমেয়াদী প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি। স্বল্পমেয়াদী প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে আলোচনা করব অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে। এবার দেখো জনগণের জমা। জনগণের জমা বলতে কি বোঝায়? জনগণের জমা বলতে বোঝায় জনগণের আমানত বা জনগণের নগদ অর্থ। জনগণের নগদ অর্থ মাঝে মাঝে এর অর্থ সংস্থান হিসাবে কাজ করে থাকে। জনগণ কি করে? তারা যখন আয় করে, আয়ের পুরো অংশই কিন্তু ব্যয় করে না, কিছুটা অংশ সঞ্চয় করে রেখে দেয়। এই যে কিছুটা অংশ সঞ্চয় করে, আবার কিছুটা অংশ তারা নগদ অর্থ হিসাবে হাতে রাখে। এই যে জনগণের জমা নগদ অর্থ মাঝে মাঝে এরা কি করে? অধিক সুদের হারে বা মধ্যম সুদের হারে এরা অর্থ সংস্থান করে থাকে। এবার দেখো এনজিও কিছু প্রতিষ্ঠান আছে। আমি এনজিও প্রতিষ্ঠানগুলো তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম। সেই এনজিও যে প্রতিষ্ঠান আছে এরা কি করে? এদের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলো, এরা কি করে? অর্থ সংস্থান করে থাকে। কিন্তু এই এনজিও প্রতিষ্ঠানগুলো অর্থ দেয় কিন্তু চড়া সুদের হারে।
চড়া সুদের হারের বিনিময়ে এই এনজিও প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ সংস্থান করা হয়ে থাকে। তো আমি এতক্ষণ তোমাদের বললাম স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থা বা স্বল্পমেয়াদী সংস্থার যে কিছু প্রাতিষ্ঠানিক উৎস আছে বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে, সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। তো এবার আমি তোমাদের অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সংস্থাগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে, যেখান থেকে অর্থ সংস্থান করা হয় বা অর্থ সংগ্রহ করা হয়, সেটা দুভাবে বা দু উপায়ে পাওয়া যায়। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো বাহ্যিকের মধ্যে কি কি আছে? বাহ্যিকের মধ্যে আছে আত্মীয় স্বজন, মহাজন বা মালিক নিজে। মালিক নিজেও। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যখন তার ব্যবসার কাজ পরিচালনা করার সময় অর্থ সংকটের মধ্যে পড়ে, তখন সে কি করে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের কাছ থেকে অর্থ ধার হিসাবে অর্থ নিয়ে থাকে বা সেখান থেকে অর্থ সংস্থান করতে পারে। আবার ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি মহাজনদের কাছ থেকে অর্থ নেয়, তখন তাকে একটা সুদের হার দিতে হয়। সুদের হারের বিনিময়ে সেখান থেকে অর্থ সংস্থান করতে হয়। কিন্তু যখন মালিক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এদের কাছ থেকে অর্থ সংস্থান করে, তখন হয়তোবা নির্দিষ্ট একটা সময়ের পরিপ্রেক্ষিতে অর্থটা ধার নেয় এবং অর্থটাকে পরিশোধ করার চেষ্টা করে। কিন্তু মহাজনের কাছ থেকে যখন সে অর্থটা সংগ্রহ করবে, তখন কিন্তু তাকে চড়া সুদের বিনিময়ে সেখান থেকে অর্থটাকে সংস্থান করতে হয়। তার মানে বাহ্যিক যে উৎসগুলো আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মহাজন, মালিক নিজে। তো বাহ্যিকভাবে যে অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলা, এর যে বাহ্যিক উৎসগুলো আছে, সেখান থেকে যে অর্থ সংস্থান করে, অর্থ সংগ্রহ করে, সেই উপায়গুলো আমি তোমাদের বলে দিলাম বা আলোচনা করলাম। এবার দেখো, অভ্যন্তরীণ কিছু উৎস আছে। অভ্যন্তরীণ উৎসগুলা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে আর কি। দেখো, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে অভ্যন্তরীণ উৎস হচ্ছে পদেয় হিসাবটা। পদেয় হিসাবটা কি? এটা হচ্ছে বিনিময় বিল। হ্যাঁ, যে বিনিময় বিলটা হচ্ছে যেটা তোমার বিক্রেতার কাছে প্রাপ্য বিল, কিন্তু ক্রেতার কাছে পদেয় বিল। আমি আবার বলছি, বিনিময় বিলটা হচ্ছে বিক্রেতার কাছে প্রাপ্য বিল আর ক্রেতার কাছে হচ্ছে পদেয় বিল। তো ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, কাঁচামাল, তারপরে তোমার ধরো দ্রব্য সামগ্রী, এগুলো তোমার এগুলোর জন্য অর্থ স্বল্পমেয়াদে সংস্থান করে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, বকেয়া হিসাব। বকেয়া হিসাবটা কি? বকেয়া হিসাবটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্থ নিয়ে থাকে বা অর্থ সংস্থান করে থাকে, কিন্তু সেটাকে পরিশোধ করে না, সেটা হচ্ছে বকেয়া। সেটা একটা বকেয়া হিসাবে পরিণত হয়। একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তোমার অর্থ নিয়ে থাকে, তখন যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অর্থটা পরিশোধ না করে, সেটা বকেয়া হিসাবে পরিণত হয়। কিন্তু এই বকেয়া অর্থটা যখন সে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থটা নিয়ে আসবে, তখন এই বকেয়া অর্থটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে দেখো, ব্যবসায়ী ঋণ। হ্যাঁ, ব্যবসায়ী ঋণটা হচ্ছে তোমার যখন পণ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী, সেবামূলক কিছু জিনিস, এগুলোর জন্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঋণ
করে থাকে বা ঋণের মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে, এগুলাকে ব্যবসায়ী ঋণ বলা হয়। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তোমার তোমার দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী বলো, সেবামূলক কোনো জিনিস বলো, এগুলোর জন্য যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তোমার ঋণ নিয়ে থাকে, এই ঋণের মেয়াদ 15 দিন থেকে 4 মাসের মধ্যে প্রযোজ্য। মানে 15 দিন থেকে 4 মাসের মধ্যে সেটা পরিশোধ করতে হয়। ঠিক আছে। তারপরে দেখো বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্রটা এটা হচ্ছে তোমার জামানতবিহীন বা এমন একটা অঙ্গীকারপত্র যেটা ইস্যু মানে ওই প্রতিষ্ঠানগুলো একটা ইস্যুর মাধ্যমে ঋণগুলা সংস্থান করে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? সংরক্ষিত আয়টা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আয় ব্যয় হিসাব করার পর যে অতিরিক্ত অর্থটা থাকে, অতিরিক্ত আয়টা থাকে বা মুনাফাটা থাকে, তখন সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিময় না করে সেটাকে সংরক্ষিত আকারে রেখে দেয় কোম্পানির মালিক। সেই কোম্পানির মালিক তাদের প্রতিষ্ঠানের যে আয়টা হচ্ছে, সে আয়টা যখন সবার মাঝে ভাগ না করে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের উৎস হিসাবে যে রেখে দেয়, মানে সংরক্ষণ করে রেখে দেয়, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয়টা তারা কি করে? অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের উৎস হিসাবে তারা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে সংরক্ষিত আয়। মানে সংরক্ষিত আয়ের মাধ্যমে কিভাবে অর্থ সংস্থান করা যায় সেটা। এবার দেখো মজুদ পণ্য। মজুদ পণ্যটা কি? অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক কোম্পানি আছে, তখন তারা কি করে? টাকা বন্ধক না রেখে কিছু মজুদ পণ্য, তারা কিছু মজুদ পণ্য ওই ব্যাংক বলো, ওই ঋণদানকারী সংস্থা বলো, ওখানে বন্ধক রেখে তারা অর্থ সংস্থান করে থাকে। তাহলে দেখো এই যে তোমার স্বল্পমেয়াদী, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে বা স্বল্পমেয়াদে যে অর্থ সংস্থান করা হয়, কিভাবে অর্থ সংকটে পড়লে, আর্থিক সংকটে পড়লে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানিগুলো অর্থ সংস্থান করতে পারবে, সেগুলো নিয়ে আমি তোমাদের মানে এতক্ষণ আলোচনা করলাম। প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকের কিছু উৎস আছে, অপ্রাতিষ্ঠানিকেরও কিছু উৎস আছে। প্রাতিষ্ঠানিক যেমন যেগুলো আছে সেগুলো বললাম, আর অপ্রাতিষ্ঠানিক বাহ্যিক, অভ্যন্তরীণ, এগুলোকে আলাদা করে ফেলবে। এগুলোকে আলাদা করে তোমরা ভালো করে বুঝবে বা ভালো করে শিখবে। এই যে আলাদাগুলো, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, 1 বা 2 মার্কের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 2 মার্কে আসতে পারে যে অপ্রাতিষ্ঠানিকভাবে যে অর্থ সংস্থান করা হয় স্বল্পমেয়াদে, নির্দিষ্ট সময়ের জন্য, সে উৎসগুলো কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, বাহ্যিক, অভ্যন্তরীণ। ঠিক আছে। আর যদি আসে স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থার প্রতিষ্ঠানগুলো কয়টি? 2টি, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। 1-2 মার্কের কোশ্চেন কিন্তু তোমাদের এই ভিতর থেকে আসে। তো ভিতর থেকে আসলে তোমরা সেগুলো ভালো করে বুঝবে বা ভালো করে পড়ে ফেলবে। আবার দেখো অপ্রাতিষ্ঠানিক, বাহ্যিক, অভ্যন্তরীণ আর স্বল্পমেয়াদীর যে ঋণদানকারী সংস্থা, স্বল্পমেয়াদ যে একটা নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করে। স্বল্পমেয়াদ নির্দিষ্ট সময়টা কি? 1 বছরের বেশি হওয়া যাবে না, 1 বছর বা তার চেয়ে কম। ঠিক আছে। তো এতক্ষণ আমি তোমাদের সামনে স্বল্পমেয়াদী ঋণদানকারী সংস্থাগুলো নিয়ে আলোচনা করলাম। তো এবার আমি মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা নিয়ে আলোচনা করব। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা বা মধ্যমেয়াদে যেভাবে বা যে উপায়ে অর্থ সংস্থান করা হয় বা অর্থ তহবিল সংগ্রহ করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো আলোচনা করার আগে আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মধ্যমেয়াদী যে ঋণদানকারী সংস্থা বা মধ্যমেয়াদী যে অর্থায়ন, এটা কি, এটা নিয়ে তোমাদেরকে আগে আলোচনা করে নিচ্ছি। দেখো মধ্যমেয়াদী হচ্ছে স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদীর মাঝামাঝি সময়ে যে
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বা ঋণদানকারী সংস্থাগুলোর যে অর্থের প্রয়োজন হয় বা যেভাবে অর্থ সংস্থান করে সেটা হচ্ছে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা। মধ্য সময়টা হচ্ছে 1 বছরের বেশি বা 5 বছরের কম, মানে হচ্ছে 1 বছর থেকে 5 বছরের কম সময়ের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো ঋণ সরবরাহ করে থাকে বা ঋণ দিয়ে থাকে সেটাই হচ্ছে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা। বা মধ্যমেয়াদে যেসব সংস্থা থেকে, যেসব উৎস থেকে, যেসব প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করা হয় সে সময়টা হচ্ছে 1 বছর থেকে 5 বছর, এর উপরে যাওয়া যাবে না। আর দীর্ঘ সময়টা হচ্ছে 5 বছর থেকে বা 10 বছরের বেশি যে অধিক, এই সময়টা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণদানকারী সংস্থা। তো মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে 1 থেকে 5 বছরের কম বা 10 বছরের কম, 10 বছরের অধিক হওয়া যাবে না, সেগুলো হচ্ছে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা। তো মধ্যমেয়াদে যখন ঋণ সংগ্রহ করা হয় বা মধ্যমেয়াদী সময়ে যখন কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, কোনো কোম্পানির অর্থের প্রয়োজন হয় বা কিভাবে তারা অর্থ সংগ্রহ করে, সে উৎসগুলো হচ্ছে দুটি, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তো প্রাতিষ্ঠানিকের কিছু উৎস আছে, অপ্রাতিষ্ঠানিকেরও কিছু উৎস আছে। তো এই যে উৎসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রাতিষ্ঠানিক কী কী উৎস, অপ্রাতিষ্ঠানিক কী কী উৎস। এবার দেখো, প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, বিমা কোম্পানি, লিজিং কোম্পানি, বিদেশি দাতার সংস্থা, কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক। এগুলো হচ্ছে মধ্যমেয়াদীর যে দুটি উৎস আছে, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক। এই প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে এগুলো, আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে মালিক, মহাজন, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সংরক্ষিত আয়। তো আমি প্রথমে তোমাদের মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা বা মধ্যমেয়াদী যে আর্থিক সংকটের প্রয়োজনে পড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানিগুলো তারা কিভাবে অর্থ সংগ্রহ করে বা অর্থ তহবিল সংগ্রহ করে, কি কি সেই প্রতিষ্ঠানগুলো কি কি বা সেই প্রতিষ্ঠানের উৎসগুলো কি কি সেগুলো দেখিয়ে দিলাম। এখন তোমাদের সামনে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রাতিষ্ঠানিকের প্রথমটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমি তোমাদের স্বল্পমেয়াদীতে বাণিজ্যিক ব্যাংকের একটু মানে অল্প পরিসরে আলোচনা করেছিলাম, যেহেতু এখন আমি মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থা নিয়ে আলোচনা করতেছি যে মধ্যমেয়াদে কিভাবে অর্থ সংস্থান হয়, কিভাবে অর্থ সংগ্রহ করে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে ঋণ দিয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এটা একটু বৃহৎ পরিসরে আমার আলোচনা করতে হবে। দেখো, বাণিজ্যিক ব্যাংকটা হচ্ছে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থার একটা বড় উৎস। বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে তোমার আমানত সংগ্রহ করে 3 ভাবে, সঞ্চয় হিসাবে, চলতি হিসাবে, আবার একটা হচ্ছে মেয়াদি হিসাবে। 3 ভাবে, 3 ভাগটা কি? সঞ্চয়ী, চলতি আর হচ্ছে মেয়াদি। তো সঞ্চয়ী আর চলতি ভাবে যদি কোনো জনগণ বাণিজ্যিক ব্যাংকে অর্থ রাখে তখন জনগণ কি করতে পারবে? সে তার প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজন মতে যে কোনো সময় অর্থটাকে তুলতে পারবে বা উত্তোলন করতে পারবে। কিন্তু যখন জনগণ ব্যাংকে মেয়াদি হিসাবে অর্থটা আমানত রাখবে তখন ওই নির্দিষ্ট সময়ের আগে সে টাকাটা উত্তোলন করতে পারবে না। সে সময়টা 5 বছর হতে পারে, 5 বছরই ম্যাক্সিমাম টাইম হয়। তো বড় জোর 7 বছর চুক্তি করতে পারে, এর বেশি কখনোই বাণিজ্যিক ব্যাংক করবে না। আর বাণিজ্যিক ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না, কারণ একটাই, তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না। এমসিকিউ বা 1 মার্কের কোশ্চেন, যে বাণিজ্যিক ব্যাংক কেন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না? আনসার হলো তারল্য সংকটের কারণে। তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না। তো এবার দেখো,
শিল্প ব্যাংক, শিল্প ব্যাংক কীভাবে অর্থ সংস্থান করে, শিল্প ব্যাংক থেকে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে, বা যে প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে সেগুলো কিভাবে করে। মেনলি শিল্প ব্যাংক শিল্প উন্নয়নের জন্য কাজ করে থাকে। শিল্প স্থাপন, শিল্প আধুনিকীকরণ, পরিবর্তন, তারপর হচ্ছে তোমার পরিবর্ধন, তারপর হচ্ছে তোমার পুনর্বাসনের জন্য শিল্প ব্যাংকগুলো শিল্প কারখানার মালিককে অর্থ দিয়ে থাকে, বা শিল্প কারখানার যারা মালিক, শিল্প ইন্ডাস্ট্রি যারা মালিক, তারা শিল্প ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে বা অর্থ সংস্থান করে থাকে। এবার দেখো বীমা কোম্পানি। বীমা কোম্পানি হচ্ছে তোমার মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থার দ্বিতীয় বৃহত্তম উৎস। মানে বীমা কোম্পানি থেকে তোমার হচ্ছে কম এটা হচ্ছে তুলনামূলকভাবে সুবিধা বেশি। আর বীমা কোম্পানি থেকে তারাই ঋণ নিতে পারে, তারা অর্থ সংস্থান করতে পারে যারা অধিক অর্থের মালিক বা সম্পত্তির মালিক, তারাই কিন্তু বীমা কোম্পানি থেকে সুবিধা নিতে পারে। তো যারা অধিক অর্থের মালিক, যাদের অধিক সম্পত্তি আছে, তারা কম সুবিধা, মানে তুলনামূলকভাবে সুবিধা বেশি এখানে, কিন্তু এখান থেকে সবাই ঋণ নিতে পারে না। তারাই ঋণ নিতে পারে যারা অর্থের মালিক, অনেক সম্পত্তির মালিক, তারা বীমা কোম্পানি থেকে তাদের যখন অর্থের প্রয়োজন হয় তখন তারা ওই কোম্পানি থেকে ঋণ নিতে পারে বা অর্থ সংস্থান করতে পারে। তো আমি যে বললাম যে বীমা কোম্পানি থেকে তারাই ঋণ নিতে পারে যারা হচ্ছে অধিক সম্পত্তির মালিক, অনেক টাকার মালিক। যত টাকার মালিক হোক না কেন, একটা সময় তাদের অর্থ সংকটে পড়তে হয়। তো যখন অর্থ সংকটে পড়ে তখন তারা বীমা কোম্পানি থেকে অর্থ সংস্থান করতে পারে বা অর্থ সংগ্রহ করতে পারে। এবার দেখো লিজিং কোম্পানি। লিজিং কোম্পানিটা হচ্ছে ইজারা কোম্পানি। মানে এই সমস্ত কিছু কোম্পানি আছে যারা ইজারার মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে। যেমন ধরো বিল্ডিং বলো, তারপরে ঘরবাড়ি বলো, তারপরে জাহাজ, এগুলা নির্দিষ্ট সময়ের জন্য বা মধ্যমেয়াদী সময়ের জন্য এটাকে ভাড়া দেওয়া হয়। এই ভাড়ার বিনিময়ে তারা অর্থ সংস্থান করতে পারে। তারপরে দেখো বিদেশি দাতার সংস্থা। বিদেশি দাতার সংস্থাগুলো যখন বিভিন্ন কোম্পানি অর্থ সংকটে পড়ে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অর্থ সংকটে পড়ে, তখন তারা বিদেশ থেকে কিছু অর্থ সংস্থান করতে পারে। সে সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে IMF, তারপর হচ্ছে UNDP। এই যে বিদেশি সংস্থাগুলো আছে সেখান থেকেও তারা অর্থ সংস্থান করতে পারে। তারপর দেখো কৃষি ব্যাংক। তো আমি বলেছিলাম, আর কৃষি ব্যাংক হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে, বা নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের কিছু সম্পত্তি আছে বা সম্পত্তি নেই, তারপরেও অল্প সুদের হারে এই কৃষি ব্যাংকগুলো স্বল্প মেয়াদের মাধ্যমে বা তোমার মধ্যমেয়াদের মাধ্যমে এরা ঋণ দিয়ে থাকে। তো কৃষি ব্যাংকগুলো মধ্যমেয়াদে ঋণ সংস্থা বা ঋণদান করে থাকে। তারপর হচ্ছে দেখো রাজশাহী ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, আর ইসলামী ব্যাংক। তো ইসলামী ব্যাংকগুলো হচ্ছে তোমার ইসলামী ব্যাংকটা কিন্তু সরাসরি ঋণ দেয় না। ইসলামী ব্যাংক কী করে? ইজারার মাধ্যমে ইজারার মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে। তো আমি তোমাদের এতক্ষণ এই যে মধ্যমেয়াদী ঋণদানকারী সংস্থার প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম বা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা এগুলো ভালো করে পড়বে। তো প্রাতিষ্ঠানিক উৎসগুলো তো তোমাদের সামনে বলে ফেলছি। এবার অপ্রাতিষ্ঠানিক উৎস। তো অপ্রাতিষ্ঠানিকগুলো কি হচ্ছে? মালিক, মহাজন, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড বা সংরক্ষিত আয়। ঠিক আছে। মালিক নিজে কি করতে পারে? তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সে অর্থ সংস্থান করতে পারে, বা তার যে সংরক্ষিত অর্থ আছে সেটাও সে কি করতে পারে? বিভিন্ন উৎসে সে অর্থ তহবিল হিসাবে সরবরাহ করতে পারে। কিংবা মালিক যখন তার প্রতিষ্ঠান পরিচালনার সময় অর্থ সংকটে পড়ে তখন সে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও সে অর্থ সংগ্রহ করতে পারে, বা তার যদি কিছু সংরক্ষিত অর্থ থাকে সেটাও অর্থ সংস্থান হিসেবে সরবরাহ করতে পারে। তারপর দেখো মহাজন। মালিক কিন্তু
যখন অর্থ সংকটে পড়ে সে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বাহিরে মহাজনের কাছ থেকে মধ্যমেয়াদী ঋণের চুক্তির ভিত্তিতে অর্থ সংস্থান করতে পারে। তখন মহাজন কি করে, ওই মালিককে মধ্যমেয়াদী যে একটা চুক্তি আছে ওই চুক্তির ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। তারপর দেখো পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে বুঝো। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড এটা কিভাবে আসে, এই কার্যকলাপগুলো কিভাবে হয়। দেখো আমাদের দেশে বিভিন্ন সরকারি, বেসরকারি, তারপরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমার কি বলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে তোমার যারা চাকরি করে এখানে যা কর্মরত, যারা এই ব্যবসা ক্ষেত্রে যারা কর্মরত চাকরিজীবী, তাদের পেনশন বা প্রভিডেন্ট ফান্ড টাকাটা না দিয়ে ওই অর্থটা কি করে এরা তোমার অন্যান্য জায়গায় ঋণ দিয়ে থাকে। ঋণ দিয়ে সেখান থেকে অর্থ সংস্থান করে এবং অর্থ সংস্থান করার ফলে যখন ওইখান থেকে কোনো চাকরিজীবী বা কোনো কর্মচারী তার চাকরি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তারা যে ঋণটা পাচ্ছে, ওই যে টাকাটা দিচ্ছে, ওই টাকা থেকে তারা যে ঋণ পাচ্ছে ওই ঋণটা পেনশন বা প্রভিডেন্ট ফান্ড হিসেবে তারা দিয়ে থাকে, ঠিক আছে, এভাবে তার অর্থ সংস্থান করে থাকে। তারপর হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? সংরক্ষিত আয়টা হচ্ছে কোনো কোম্পানির মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যখন তারা মুনাফা মানে আয় ব্যয় মাইনাস করার ফলে তাদের যে অতিরিক্ত আয়টা থাকে, উদ্বৃত্ত আয়টা থাকে, সেই আয়টা তারা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ না করে, বিনিময় না করে সেটা কি করে এরা সংরক্ষণ হিসেবে রেখে দেয়। এই সংরক্ষিত অর্থ তারা অন্যান্য উৎসে অর্থ সংস্থান হিসাবে কাজ করে বা তারা ঋণের মাধ্যমে সে অর্থটাকে দিয়ে থাকে বা সরবরাহ করে থাকে। তো মধ্যমেয়াদী ঋণদানকারী প্রতিষ্ঠানের ঋণদানকারী কীভাবে করা হয়, যে কি কি উৎস আছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমি আগামী ক্লাসে তোমাদেরকে দীর্ঘমেয়াদী ঋণদানকারী সংস্থান নিয়ে আলোচনা করব। এত পড়া একসাথে দিব না, একসাথে দিলে পড়তে সমস্যা হবে। আমি চাই আমি যা পড়াচ্ছি, যা বোঝাচ্ছি তোমরা ভালো করে বুঝো এবং সেটা ভালো করে লিখো। তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো তোমাদের 16ই আগস্ট থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। মেবি 16 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে। তো আমি যা পড়াচ্ছি এর বাইরে আমি তোমাদের কোশ্চেন করব না। তো যে ক্লাসগুলো দিচ্ছি বা তোমাদের কলেজ বন্ধ হওয়ার আগে যেগুলো শেষ করে রেখে আসছি সেখান থেকে কোশ্চেন হবে। আর আমি অনলাইন ক্লাসে যে কোশ্চেনগুলো তোমাদের পড়িয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়িয়েছি, সেখান থেকে আমি কোশ্চেন করব, এর বাইরে আমি কোনো কোশ্চেন করব না। তো আশা রাখি তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো করে শুনো বা ভালো করে দেখো, তোমরা অবশ্যই 100 মার্কে আনসার করতে পারবে। আমার বিশ্বাস সবাই পারবে। তো আমি এই অর্থায়ন থেকে মেবি আর একটা ক্লাস দিব পরীক্ষার আগে। যদি আরও কিছু কোশ্চেন বাকি থাকবে সেগুলো নিয়ে আমি আশা করব পরে আলোচনা করার জন্য, কিন্তু পরীক্ষার আগে তোমাদের আমি এই অর্থায়ন থেকে আর একটা ক্লাস দিয়ে অর্থায়নটাকে শেষ করে দিব। তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করবা, ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়বে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর যেহেতু আমি তোমাদের মানবিকের টিচার, সো মানবিকের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসাই বলো না কেন, আস্থাই বলো না কেন, ভরসাই বলো কেন, সব কিছু আছে। আমি চাই আমার মানবিক সবচেয়ে বেশি ভালো করবে, তোমরা অবশ্যই ভালো করবে, সেটা আমাকে দেখিয়ে দিবে। সবার চেয়ে তোমরা ভালো রেজাল্ট করবে। আমি যেন শুনতে পারি যে থার্ড সেমিস্টারে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে পাশ করেছে, কারো কোনো ফেল নাই, কোনো সাবজেক্টে ফেল নাই। তো আমার বিশ্বাস তোমরা আমার এই আশা পূর্ণ করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, মা বাবার কথা শুনবে, নির্দিষ্ট একটা টাইমে অবশ্যই পড়তে বসবে। তোমাদের জন্য আমার শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।